আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকের আমার যে এক্সট্রা ক্লাসটা আমি আপনাদেরকে বলেছিলাম নেব, এটা অনেক দিন হলে আপনাদেরকে আমি বলছি যে আপনাদের 5101 কোর্সে আমি কিছু এক্সট্রা ক্লাস নেব, কিছু টপিক, যে টপিকগুলো মূলত আপনাদের যে রেগুলার আলোচনা সেখানে নাই। হুম আপনাদের যে সিলেবাস সেখানে নাই, কিন্তু এগুলো এত গুরুত্বপূর্ণ যে আমাদের বাস্তবিক জীবনে, প্রাত্যহিক জীবনে আপনি যদি মুসলিম সাকসেশন লয়ের একজন প্র্যাকটিসিং লয়ার হতে চান বা একজন জাজ হিসাবে এই বিষয়ে আপনার দায়িত্ব পালন করেন, এইগুলো বিষয়ে সমস্যা নানা সময়েই আপনার কাছে আসতে পারে। আপনাদেরকে আমি অনেকবারই বলেছি এর আগে ক্লাসে যে একজন ব্যক্তি, ধরেন একজন ব্যক্তির মা বেঁচে আছে, মেয়ে বেঁচে আছে, আর তার বাবা বেঁচে আছে, বা তার একটি ভাই বেঁচে আছে। এই 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 ধরনের সমস্যার অঙ্ক আপনার কাছে সাধারণ মানুষ আসবে, বাট একজন এক্সপার্ট লয়ারের কাছে এই ধরনের সমস্যা বেশি আসে না, আসে জটিল সমস্যাগুলো। তো আমাদের, যেহেতু আপনি এই বিষয়ে মাস্টার্স করতেছেন, আপনার পড়াশোনার মূল যে জায়গাটা, সেটা হওয়া উচিত জটিল জায়গাগুলো কোনগুলো, যেগুলো কেউ পারে না, বা সাধারণত যে যে পড়াগুলো মানুষ পড়ে অনার্সে, সেখানে যে সমস্যাগুলো আপনি পাবেন না, বা ওই পড়াতে যে সমস্যাগুলো সলভ করা একটু টাফ, সেই সমস্যাগুলো আমরা মাস্টার্সে সলভ করার চেষ্টা করি। তো সেখান থেকে আমাদের আজকের এই পড়াটা। তো সেই বিষয়ে আপনাদেরকে মোটামুটি ইন্ট্রোডাকশন আমি অলরেডি আমাদের ফার্স্ট যে টার্ম সেখানে দেওয়া হয়ে গিয়েছে। সেকেন্ড টার্মে আমাদের এমনিতেই একটু স্পেশাল কেসেস আমরা পড়ব। তো তার শুরুতে এই যে এই পাঁচটা টপিক মূলত আপনাদের ইয়েতে নাই, সিলেবাসে নাই। পরবর্তী সিলেবাসে রাখার জন্য আমি বলেছি, রিকমেন্ড করেছি, দেখা যাক কী হয় সেটা। বাট এগুলো আসলে আপনাদের জানা দরকার, সেই জন্যে আমার আজকের এই ক্লাসটি। আমি আপনাদেরকে, আমার কাছে খুব আর কি খারাপ লাগে যে আপনারা এই জিনিসটা জানবেন না কেন, অথবা কেউ আপনাদেরকে বললো এরপরে যে এই বিষয়ে একটা সমস্যা জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি সেটার অ্যান্সার দিতে পারছেন না, আপনি জিনিসটা ডুয়াল রিলেশনশিপ কী আপনি সেটাই বুঝতেছেন না, হার্মাফ্রোডাইটের বিষয়টা আপনি কনফিউজড। হ্যাঁ, তো সেই বিষয়গুলো আর কি নিয়ে আসার জন্যই আমাদের এই কয়েকটা এক্সট্রা ক্লাসের উদ্যোগ। এটা সম্পূর্ণরূপে ব্যক্তিগত উদ্যোগ। হ্যাঁ, এটার সাথে ইউনিভার্সিটির মানে কোনো কানেকশন নাই, আমি আগেই বলেছি। এটা সম্পূর্ণ নিজের উদ্যোগে। আমার মনে হয় আপনাদেরকে জানানো উচিত, একটা ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জের অংশ হিসাবে আমরা এটা অর্গানাইজ করতেছি। ইট হ্যাজ নো কানেকশন উইথ দি ইউনিভার্সিটি দ্যাট উই আর somewhat connected with. দেখেন, একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যা গুড লয়ার মে নট নো হোয়াট দ্য ল ইজ, বাট হি মাস্ট নো ওয়ার দ্য ল ইজ। এই যে টপিকগুলো রয়েছে, এগুলো এত জটিল। হ্যাঁ, এগুলো তো বিশেষ করে আউটার ফ্যামিলি বা শিয়া ল, হ্যাঁ, বা ধরেন যে টু সাম এক্সটেন্ট ডুয়াল রিলেশনশিপেরও বিভিন্ন স্কুলের আলোচনাগুলো। হ্যাঁ, তারপর ধরেন আমি আপনাদেরকে লাস্টের দিকে গত টার্মে পড়িয়েছিলাম ক্লাসে গ্র্যান্ড মাদারের যে এক্সক্লুশন। হ্যাঁ, বা ধরেন এক্সক্লুশন অফ গ্র্যান্ড মাদার বাই দ্য প্যারেন্টস, বা ধরেন যে এরপরে আমরা শুরু করব যেটা দিয়ে আমাদের নেক্সট টার্ম, দ্য কম্পিটিশন বিটুইন দি গ্র্যান্ডফাদার অ্যান্ড দি কোলাটারালস। এই ধরনের যে সমস্যাগুলো, এগুলো এত জটিল, যেগুলো আপনি সবসময় যে বলা মাত্র আপনি পারবেন এরকমটা আপনার কাছে এক্সপেক্ট করাটা উচিত নয়। হ্যাঁ, সবসময় আপনি আজকে পড়ে গেলেন, 10-20 বছর পরে আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি বলা মাত্র পারবেন, এটা এক্সপেক্ট করাটা উচিত নয়। বাট আই ক্যান এক্সপেক্ট যে জিনিসটা সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা আছে, এবং এটা কোন জায়গা থেকে পড়লে আপনি তৎক্ষণাৎ আবার রিভাইভ করতে পারবেন আপনার নলেজটা। হ্যাঁ, এই ধরনের একটা ক্যাপাবিলিটি ডেভেলপ করা আমার সবসময় ইচ্ছা ছিল, হ্যাঁ, আপনাদের মধ্যে। তো 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 সেইখান থেকেই আর কি মূলত আজকের এই আমাদের পড়াশোনার মূল ভিত্তিটা হবে সেই রকম। তো যাই হোক, আমাদের আলোচনায় আমরা যাই। আর আমরা মূলত এই ইয়াতে আমার ইচ্ছা আছে 3টি এরকম ক্লাস আপলোড করার, বা অথবা ক্লাস নেওয়ার। হ্যাঁ, মূলত 3টি ক্লাস। প্রথম ক্লাসে আমার ইচ্ছা আছে ডুয়াল রিলেশনশিপ এবং আউটার ফ্যামিলি নিয়ে কথা বলা। আমার আরও ইচ্ছা আছে আমাদের যে পোস্ট গ্রাজুয়েট এডুকেশন, এই বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলা, যেগুলো খুবই জরুরি। আমি আসলে I couldn't recollect myself during the beginning of our semester to, somewhat arrange a class on this topic, but I think it is very important to have a very good orientation on what we are going to do in the upcoming years or upcoming days. So সেই প্রেক্ষাপট থেকে আমি এই ক্লাসটা নিয়ে মূলত শুরু করেছি, বা এই ক্লাসটা নিয়ে একটা উদ্যোগ নিয়ে আমি করেছি। তো সেটা একটা ইন্ট্রোডাকশন আমার প্রথম ক্লাসে সবার শেষে আলোচনায় রাখার ইচ্ছা আছে। আশা করি সবাই সেটা এনজয় করবেন। হ্যাঁ, তো প্রথম ক্লাসে ডুয়াল রিলেশনশিপ অ্যান্ড আউটার ফ্যামিলি অনেক বড় আলোচনা, আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো এখানে। ডুয়াল রিলেশনশিপটা সামহাও আমি একটু ডিটেইলে আলোচনা করারই চেষ্টা করব। হ্যাঁ, সাইমালটেনিয়াস ডেথ যেটা আছে, এইটা আমার
এবং সাকসেশন বাই হার্মাফ্রোডাইট, এই দুইটা টপিক আমি নেক্সট ক্লাসে, এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবং সাকসেশন আন্ডার শিয়া লও আমি তার মানে ওই দিনই আলোচনা করা, অথবা তারপরে কোনো দিন আমি আলোচনা করার একটা ইচ্ছা আছে আমার। এর পাশাপাশি আমি হয়তো আরও কিছু টপিক ওভার দ্য কোর্স অফ টাইম যদি আমার মনে হয় নিয়ে আসা দরকার, আমি নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো যাই হোক, আমাদের আলোচনায় আমরা যাই। আজকে প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করবো, দ্যাট ইজ ডুয়াল রিলেশনশিপ। দেখেন, ডুয়াল রিলেশনশিপ মানে কি? আমরা একটা কেস দেখবো, তাহলে আমরা ডুয়াল রিলেশনশিপের বিষয়টা বুঝতে পারবো। রফিক এবং আলেয়া দুজন মানুষ, তাদের বিয়ে হয়েছে এবং তাদের দুইটা ছেলে হয়েছে, সালমান এবং বরকত। এই সালমান আবার সাফিয়া নামে একজনের সাথে বিয়ে হয়েছে এবং জোয়া নামে একটা মেয়ে হয়েছে তাদের। বরকতের আবার একটা ছেলে হয়েছে যার নাম ইমরান। হ্যাঁ, জোয়া আর ইমরান তাদের মধ্যে বিবাহ হয়েছে। এখন দেখেন, জোয়া যে, তাকে যদি আমি মৃত ব্যক্তি ধরে নিই, প্রাইপোজিটাস ডিসিজ যদি আমি তাকে ধরে নিই, তাহলে তার সম্পত্তিতে অংশীদার কে হচ্ছে? লাল কালিতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু মারা গিয়েছেন, মৃত। আর কালো কালিতে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন তারা জীবিত আছে। তাহলে জোয়ার জীবিত কে আছে? তার মা জীবিত আছে সাফিয়া, এবং তার হাজব্যান্ড জীবিত আছে ইমরান। হ্যাঁ, এরা দুজনেই কিন্তু কোরআনি কেয়ার। এই দুজনকে বাদ দিয়ে বাকি যে অংশটুকু রেসিডিউ, এটা কিন্তু আল জাবারি নিয়ম অনুযায়ী ডিস্ট্রিবিউটেড হবে। আপনাদেরকে আমি ক্লাসে পড়িয়েছিলাম। তাহলে জোয়া এর সম্পত্তি যদি আল জাবারি নিয়ম অনুযায়ী ডিস্ট্রিবিউট করতে চাই, তাহলে কে পাচ্ছে? প্রথমত দেখেন, এর কোনো ছেলে মেয়ে নাই। আল জাবারি ক্লাস 1 নাই, ক্লাস 2 এর বাবা নাই, মারা গেছে, ক্লাস 3 বাবার ছেলে আছে কি দেখেন তো? নাই, ওর কোনো ভাই নাই। ক্লাস 4 বাবার ভাইয়ের ছেলে আছে কি দেখেন তো? হ্যাঁ আছে, সালমান, তার ভাই বরকত, তার ছেলে ইমরান আছে। কাজী আল জাবারি নিয়ম অনুযায়ী এখানে তার রেসিডিউ প্রপার্টি তার হাজব্যান্ড এবং মাকে দেওয়ার পর বাকি যে রেসিডিউ প্রপার্টি সেটা চলে যাবে তার চাচাতো ভাইয়ের কাছে, হু ইজ অলসো হিজ হাজব্যান্ড। তাহলে ইমরান এখানে কিন্তু ডাবল ক্যাপাসিটিতে পাচ্ছে, কোরআনি কেয়ার হিসাবেও পাচ্ছে, আবার রেসিডিউ হিসাবেও পাচ্ছে। আমরা এইরকম আর একটা কেস আমাদের পড়তে গিয়ে দেখেছিলাম যে পিতা যখন ভাই বোন থাকে সে 1/6 পায়, এবং তারপর আবার রেসিডিউ অংশ যেটা সেটাও পিতাই পায়, তাই না? সেখানে আমরা কি বলি? পিতা ডুয়াল ক্যাপাসিটিতে পাইছে। দ্যাট ইজ ডুয়াল ক্যাপাসিটি, আর দিস ইজ ডুয়াল রিলেশনশিপ। কারণ ওইখানে একই ব্যক্তি, হ্যাঁ, জাস্ট একটা সম্পর্কের কারণেই দুইবার পায়। হ্যাঁ, জাস্ট কোরআন শরীফে বলা আছে সেই কারণে। বাট এই যে রিলেশনটা, এখানে দেখেন, এখানে একই ব্যক্তি দুই কারণে দুইভাবে সম্পত্তিটা পাচ্ছে, সেই কারণে এটাকে আমরা বলি ডুয়াল রিলেশনশিপ, ইটস নট ডুয়াল ক্যাপাসিটি। ঠিক আছে, তো এই যে ডুয়াল রিলেশনশিপে এই ব্যক্তি যে পাচ্ছে, এটাকে ডুয়াল ক্যাপাসিটি বলতেও কোনো সমস্যা নাই বাই দ্য ওয়ে, তবে এটাকে আমরা ডুয়াল রিলেশনশিপ বলাটাই বেশি প্রিফার করি, বা বেশি সঙ্গত জুরিসপ্রুডেন্সিয়ালি এটাকে ডুয়াল রিলেশনশিপ বলা। হ্যাঁ, বাট ইটস অলসো আ কাইন্ড অফ ডুয়াল ক্যাপাসিটি ইনহেরিটেন্স। তো এই যে জয়া যে এর সম্পত্তি দেখেন মা পাচ্ছে, আর দুইভাবে পাচ্ছে এর হাজব্যান্ড। মা কত পাবে? ছেলে মেয়ে নাই, তাহলে মা কত পাবে? 1/3। আর বাকি যে 2/3, সেই 2/3 মধ্যে, হ্যাঁ, হাজব্যান্ড কত পাবে? এখানে হাফ। তাহলে ইমরান হাজব্যান্ড হিসাবে পাবে কত? হাফ। মাদার 1/3, ইমরান হাজব্যান্ড হিসাবে পাবে হাফ। আর রেসিডুয়ারি কাজিন হিসাবে সে রেসিডুয়ারি অংশটুকু পাবে। রেসিডুয়ারি কত? হাফ প্লাস 1/3 যোগ করেন, কত হয়? 5/6। তাহলে বাকি থাকে 1/6। এই 1/6 কাজিন হিসাবে পাবে হচ্ছে ইমরান। তাহলে ইমরান হাজব্যান্ড হিসাবে পাচ্ছে হাফ, কাজিন হিসাবে পাচ্ছে 1/6, যোগ করে কত হয়? 2/3। মাদার পাচ্ছে 1/3 আর ইমরান পাবে 2/3। এইটাকে পাওয়া, এই ধরনের সমস্যাকে বলে ডুয়াল ক্যাপাসিটি। ডুয়াল ক্যাপাসিটি, এটা মনে হতে পারে খুব অবভিয়াস যে আমরা এটা কেন শুনতেছি, এটা আমরা কেন পড়তেছি। হ্যাঁ, কারণ এই ডুয়াল ক্যাপাসিটি অনেক ইন্টারেস্টিং বিষয়, বুঝছেন? এটাকে যদি আপনি পেঁচাইতে চান, অনেক রকমের পসিবিলিটি আসতে পারে সামনে। হ্যাঁ, আমি যখন বেসিক্যালি পার্সোনালি স্টুডেন্ট ছিলাম এই কোর্সের, আমি নানা রকমের পসিবিলিটি তৈরি করতাম এইটার, মানে অনেক জটিল, মানে যেগুলো বাস্তব জীবনে হয়তো বা সম্ভব হওয়া ওয়ান্স ইন আ মিলিয়ন। বাট আপনি যদি এটার ভিতরে কী বলবো ডিপ ডাইভ করতে পারেন, এটা অনেক ইন্টারেস্টিং টপিক, এবং আপনার সাকসেশনের যে বেসিক, হ্যাঁ, it will get far better than any other person if you dive into this depth of our syllabus. তো এখানে দেখেন, তাহলে আমরা কী বলতে পারলাম? মাদার 1/3 পাচ্ছে, আর বাকি অংশটুকু ইমরান পেয়ে যাচ্ছে 2/3, কারণ ও হাজব্যান্ড হিসাবে পাবে এবং কাজিন হিসাবে রেসিডিউ অংশটুকু পাচ্ছে, সেই কারণে ও 2/3। আমরা আর একটা কেস দেখব, তবে তার আগে আমি একটু আপনাদেরকে বলে রাখি, ডুয়াল রিলেশনশিপ মূলত 3 রকমের সিচুয়েশনের ক্ষেত্রে হয়, এর বাইরে হয় বলে আমার জানা নাই। কুলসন
এনজে কুলসন, উনি গবেষণা করতে গিয়ে মূলত 3 রকমের সিচুয়েশনই এখানে আইডেন্টিফাই করেছেন, যে 3 রকমের সিচুয়েশনে ডুয়াল রিলেশনশিপ অ্যারাইজ করে। সেগুলো কী কী? প্রথমত হচ্ছে যে স্পাউস ইজ আ ব্লাড রিলেটিভ। এই কেসটা দেখেন, ওর স্পাউস ওর ব্লাড রিলেটিভ। স্পাউসকে ইমরান, সে ওর ব্লাড রিলেটিভ, ফার্স্ট ডিগ্রি ব্লাড রিলেটিভ, সেকেন্ড ডিগ্রি ব্লাড রিলেটিভ, ওর কাজিন, রাইট? সো ইটস এ কেস। আর একটা হইতে পারে অ্যাগনেটিক অ্যান্ড ইউটেরাইন কোলাটারালস আর দ্য সেম। অনেক সময়ই এরকম হইতে পারে যে একজন ব্যক্তির সৎ ভাই তার চাচাতো ভাই, তো সেই সব ক্ষেত্রে ডুয়াল রিলেশনশিপ অ্যারাইজ করে। এখানে আবার কি বলবো, একটা বিষয় আছে শিয়া লয়ের, যেটা আমরা যখন শিয়া আইন পড়বো, আই উইল রিকল দিস থিং, আই উইল গেট ব্যাক টু দিস থিং। এটা খুবই ইন্টারেস্টিং, আমাকে আশা করি এই বিষয়ে তখন মনে থাকবে, ক্লাসে থাকলে বলতাম মনে করাই দিয়েন। তো যাই হোক, আর একটা আছে যে প্যাটার্নাল অ্যান্ড ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার্স আর দ্য সেম। প্যাটার্নাল অ্যান্ড ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার্স আর দ্য সেম। এরকম হইতেই পারে যে একজন ব্যক্তির বাবার দাদি তার মায়ের দাদি সেম। কুলসন সাহেব বলেছেন যে দিস হ্যাপেন্স ওনলি বিকজ অফ কাজিন ম্যারেজ। ঠিক আছে, যেমন এটা একটা উদাহরণ দেখেন, আলেয়া বেগম, তার 2 ছেলে, রাইট? 2 ছেলের মধ্যে এক ছেলের মেয়ে জোয়া, আরেক ছেলের ছেলে ইমরান, এদের মধ্যে বিয়ে হয়েছে। এদের যে ছেলে, এদের যদি একটা বাচ্চা হয়, তার কিন্তু মায়ের দাদি আর বাবার দাদি সেম পার্সন। যদি কেউ না থাকে, ইনি পাওয়ার ক্ষেত্রে, এই যে আলেয়া যে আছে, ইনি সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে ইনি সম্পত্তিটা কীভাবে পাবেন, কী বেসিসে পাবেন? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। সো এইটার উপর ভিত্তি করে আমাদের থার্ড যে কেসটা সেটা ডেভেলপ করেছে। আমরা এগুলো মানে 1 by 1 দেখবো। তার মধ্যে প্রথম যে কেসটা, স্পাউস ইজ আ ব্লাড রিলেটিভ, এইটা আমরা এই কেসটাতেই দেখে এসেছি, হ্যাঁ, ইমরান আর জোয়ার কেসে। নেক্সট যে কেসটা, এটা মূলত দেখেন, আকাশ নামে এক ব্যক্তি, তিনি 2বার বিয়ে করেছেন। প্রথম মানে ওয়াইফের নাম সালিমা, দ্বিতীয় ওয়াইফের নাম হালিমা। ঠিক আছে, প্রথম ওয়াইফ যে সালিমা, তার পক্ষ থেকে তার একটা ছেলে হয়েছে নাম আনসার, আর দ্বিতীয় পক্ষ থেকে তার 2টা ছেলে হয়েছে, রফিক আর শফিক। ঠিক আছে, লায়লা নামের এক মহিলা প্রথমে রফিক নামে একজনকে বিয়ে করেছে, এই রফিক ছেলেটাকে বিয়ে করেছে, করে এখান থেকে একটা মেয়ে হয়েছে এদের, রাবেয়া। আবার শফিক যে, তার আবার 2টা ছেলে হয়েছে, কাদের আর ইয়াসির। আনসার যে, রাবেয়ার পিতা রফিক মারা যাওয়ার পরে লায়লা গিয়ে আবার সেকেন্ড ম্যারেজ করেছে আনসারকে, হ্যাঁ, সেকেন্ড ম্যারেজ করেছে আনসারকে, করে ওখান থেকে ওর একটা ছেলে হয়েছে, সে হচ্ছে জাফর। ঠিক আছে, এই রাবেয়া কাদেরকে বিয়ে করেছে, তাহলে কাদের ওর কী হচ্ছে, ওর চাচাতো ভাই কিন্তু, কারণ ওর বাবা রফিক, তার ভাই শফিক, চাচা, তার ছেলে কাদের, তাহলে কিন্তু ওর চাচাতো ভাই হচ্ছে। এখানে একটা ডুয়াল রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে, কারণ কাদের ওর চাচাতো ভাই প্লাস ওর হাজব্যান্ড। আবার দেখেন, এখানেও একটা ডুয়াল রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেছে। দেখেন, রাবেয়া, ওর পিতা রফিকের পিতা আক্কাস, তার আর এক পক্ষের ছেলে আনসার, তাহলে রফিকের কনসাংগুইন ব্রাদার হচ্ছে আনসার, তাই না? তার ছেলে জাফর, তাহলে জাফর হচ্ছে রাবেয়ার পিতার কনসাংগুইন ব্রাদারের ছেলে, কনসাংগুইন চাচা, কনসাংগুইন প্যাটার্নাল আঙ্কেল, কনসাংগুইন প্যাটার্নাল আঙ্কেল, তার ছেলে। তাহলে জাফর হচ্ছে রাবেয়ার কনসাংগুইন প্যাটার্নাল আঙ্কেলস সান। আবার একইভাবে দেখেন, রাবেয়ার মা কিন্তু লায়লা, তার আরেক পক্ষের ছেলে হচ্ছে জাফর, তাহলে ওর কী হচ্ছে, ইউটেরাইন ব্রাদার হচ্ছে না? একই সাথে ওর ফাদার্স কনসাংগুইন ব্রাদার সান, মানে কনসাংগুইন প্যাটার্নাল আঙ্কেল সান প্লাস ওর ইউটেরাইন ব্রাদার, এখানেও একটা ডুয়াল ক্যাপাসিটি তৈরি হয়ে গিয়েছে, খেয়াল করেন। সো এই কেসটাতে রাবেয়া মারা গিয়েছে, এখনও সম্পত্তি বন্টন হবে। ঠিক আছে, সম্পত্তি বন্টন প্রথম কাদের মধ্যে হয়, কুরানিক এয়ার। এখানে ওর কুরানিক এয়ারকে দেখেন, ওর কুরানিক এয়ার প্রথম হচ্ছে কাদের ওর কুরানিক এয়ার, কারণ ওর হাজব্যান্ড, রাইট? আবার দেখেন, জাফর কিন্তু ইউটেরাইন ব্রাদার, রাইট? ইউটেরাইন ব্রাদার হিসাবে জাফরের অংশ কুরানিক এয়ার, কোরআন শরীফে বলা আছে 12 নম্বর আয়াতে সূরা আন-নিসার। সো সেই অনুযায়ীও এখানে জাফর ইউটেরাইন ব্রাদার হিসাবে অংশ পাবে, কাদের হাজব্যান্ড হিসাবে অংশ পাবে। এই দুইটা কি কোরআনিক এয়ার। এই দুইটা দেওয়ার পরে বাকি অংশটুকু আমার যাবে হচ্ছে কোথায়, বাকি অংশটুকু আমার যাবে আল-জাবারি নিয়ম অনুযায়ী। আল-জাবারি নিয়ম অনুযায়ী প্রথমে পাবে কে, ওর ভাই। ওর কোনো ভাই আছে? রাবেয়ার নাই। ওর কোনো চাচাতো ভাই আছে? হ্যাঁ আছে, ওর বাবা রফিক, তার ভাই শফিক,
তার 2টা ছেলে আছে, কাদের আর ইয়াসির। এরা হচ্ছে ওর ফুল প্যাটার্নাল আঙ্কেল সান, মানে আপন চাচাতো ভাই বা আপন চাচার ছেলে। কাজে ওরা কিন্তু সম্পত্তি পাচ্ছে, রেসিডিউ অংশটুকু ওরা পেয়ে যাবে। ওর আর একজন জীবিত আছে জাফর, সে কিন্তু অনেক দূরের আত্মীয়। এই দিক দিয়ে ধরলে, যদি শুধু দাদার দিক দিয়ে ধরেন, ওর বাবার কনসাংগুইন ব্রাদার, সৎ ভাইয়ের ছেলে, তো ও তো ফুলদের দ্বারা এক্সক্লুড হয়ে যাবে। কাদের আর ইয়াসির এরা তো ফুল প্যাটার্নাল আঙ্কেল সান, আর জাফর কনসাংগুইন প্যাটার্নাল আঙ্কেল সান। কনসাংগুইন সৎ আর ফুল হচ্ছে আপন। তাহলে আলজাবারির থার্ড নিয়ম কি, ব্লাড স্ট্রেংথের যে রুলটা আছে সেটা অনুযায়ী কি ফুল কনসাংগুইনকে এক্সক্লুড করে। কাজে সেই অনুযায়ী উনি কিন্তু বাদ পড়ে যাচ্ছেন জাফর। তাহলে জাফর কনসাংগুইন প্যাটার্নাল আঙ্কেল সন হিসাবে রেসিডিউয়ে ও বাদ পড়ে যাচ্ছে, ও কোনো রেসিডিউ অংশ পাচ্ছে না। কিন্তু কুরানিক ইয়ার হিসাবে ও কিন্তু ইউটেরাইন ব্রাদার হিসাবে অংশ পাবে। বোঝেন, ডুয়াল রিলেশনশিপ, দুইভাবে ও কানেক্টেড। একভাবে সম্পত্তি পাইল, আর একভাবে কিন্তু এক্সক্লুড হয়ে গেল। কাজে আমরা কী নিয়ম জানলাম, যদি ডুয়াল রিলেশনশিপে একভাবে বাদ হয়ে যায় কিন্তু অপরভাবে সম্পত্তি পায়, একদিক দিয়ে বাদ হয়ে গেলে অন্য দিক দিয়ে ঘুরে সম্পত্তি পায়, তাহলে ও যতটুকু পায় অন্য দিক দিয়ে অতটুকু সম্পত্তি ওকে দিতে হবে। ঠিক আছে, কাজে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইউটেরাইন ব্রাদার হিসাবে ও পাবে 1/6, সূরা আন-নিসা 12 নম্বর আয়াতে বলা আছে। হাজব্যান্ড হাফ, হ্যাঁ কাদের হাজব্যান্ড হিসাবে হাফ পাবে। এই 2টা কুরানিক ইয়ার, এই 2টাকে যোগ করলে কত হয়, 2/3। হাফ প্লাস 1/6 2/3 হয়, বাকি থাকে কত 1/3। এই 1/3 রেসিডুয়ারি, এটা কাদের আর ইয়াসির ফুল প্যাটার্নাল আঙ্কেল সান রেসিডুয়ারি হিসাবে পাবে। কত পাবে, এটাকে 2 ভাগ করে দিতে হবে, এরা 2 ভাই, তো 2 ভাগ করে দিলে কাদের পাবে 1/6, ইয়াসির পাবে 1/6। দ্যাটস দ্য সলিউশন। এটা আমাদের কেস 2। এই কেসটাকে আমরা বলতেছি হচ্ছে কি, এই কেসটাকে আমরা কি বলতেছি, জাস্ট এ সেকেন্ড, এই কেসটাকে আমরা বলছি অ্যাগনেটিক অ্যান্ড ইউটেরাইন কোলাটেরালস আর দ্য সেম। কারণ এই অঙ্কটাতে দেখেন, এই যে আমরা অঙ্কটা দেখতেছি, এখানে মূলত জাফর ওর অ্যাগনেটিকও আবার ইউটেরাইনও, তাই না? মানে সরি, হ্যাঁ, মানে ওর কনসাংগুইনও হচ্ছে আবার ওর ইউটেরাইনও হচ্ছে, দুইটাই সেম। আমরা মূল ফোকাস এখানে কিন্তু আমাদের জাফরের যে ডিস্ট্রিবিউশনটা, সেইটা আমাদের মূল ফোকাস। কাদেরটা না আমাদের এখানে মূল আলোচনা, কারণ কাদেরটা আমরা আগেই দেখে আসছি, রুল নাম্বার 1-এই দেখে আসছি। ঠিক আছে, ওই রুল নাম্বার 1টা মূলত এখানে 2টা কেস আছে, 1টাও আছে 2টাও আছে। কেস নাম্বার 1, কেস নাম্বার 2 দুইটাই আছে, কিন্তু কেস নাম্বার 1টা আলাদা করে যেহেতু আগে দেখানো হয়েছে, দিস মেনলি ফোকাস অন দি কেস নাম্বার 2। আমাদের কেস নাম্বার 3 ছিল হচ্ছে যে প্যাটার্নাল অ্যান্ড ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার ইজ দ্য সেম পার্সন। খুব ইন্টারেস্টিং। দেখেন, আজিজ বারখা নামে একটা মেয়েকে বিয়ে করেছে, তাদের 2টা ছেলে হয়েছে, ইয়াসিন আর জামিলা। ঠিক আছে, ইয়াসিন আবার লায়লা নামে এক মহিলাকে বিয়ে করেছে, এখান থেকে একটা ছেলে হয়েছে ইয়াহিয়া। আর জামিলা আবার রিহান নামে একজনকে বিয়ে করেছে, তাদের একটা মেয়ে হয়েছে যারা। এদের মধ্যে বিয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে আবদুল্লাহ সম্পত্তি আমরা বন্টন করতেছি। এখানে দেখেন সবাই লাল কালারের, কিন্তু সবাই মারা গেছে, বাচ্চা আছে শুধু ওর মা যারা, তার মা মাদার্স মাদার জামিলা, তার মা মাদার্স মাদার বারখা, ইনার ফ্যামিলি মেম্বার কিন্তু। আবার দেখেন ওর ফাদার ইয়াহিয়া, তার ফাদার ইয়াসিন, তার মাদার বারখা, ফাদার মাদার। টু অ্যাকর্ডিং টু সাম স্কুল শি ইজ অলসো ইনার ফ্যামিলি মেম্বার। এই ক্ষেত্রে কী হবে স্যার? এই মহিলা একই সাথে তার ভাইয়ের মানে বাবার পক্ষের দিক দিয়েও তার দাদি, মায়ের পক্ষের দিক দিয়েও তার নানি, গ্র্যান্ডমাদার। এই মহিলা সম্পত্তি কীভাবে পাবে, এই বিষয়ে আলেমদের মধ্যে ইখতিলাফাত রয়েছেন। হানাফি অ্যান্ড শাফি স্কুল যেটা বলছে যে ডুয়াল ক্যাপাসিটিতে ইনি পাবেন না, ইনি শুধুমাত্র একটা ক্যাপাসিটিতে পাবেন। ঠিক আছে, কেন ডুয়াল ক্যাপাসিটিতে পাবেন না? ভেরি ইন্টারেস্টিং যুক্তি দিয়েছেন হানাফি অ্যান্ড শাফি স্কুলের আলেমরা। আমি একটু আপনাকে বলে রাখি, হানাফি স্কুল কিন্তু একটু পুরনো, বুঝছেন? প্রথম হানাফি স্কুলই আসছে, তারপরে হানবালি, মালিকি, শাফি এই স্কুলগুলো পরে আসছে। সবথেকে পুরনো এই 4জন ইমামের মধ্যে সবথেকে পুরনো হচ্ছে ইমাম আহমেদ ইবনে হানবাল, সরি ইমাম আবু হানিফা। হ্যাঁ, আর সবথেকে আমি যত জানি সবথেকে নতুন লেটেস্ট হচ্ছে আহমেদ ইবনে হানবাল। তো যাই হোক, এখানে যে আই এম নট এক্সপার্ট ইন দিস ফিল্ড, তো এখানে যে বিষয়টা ছিল যে হানাফিরা যে যুক্তিটা দিয়েছে, দেখেন ফুল ব্রাদার যখন সম্পত্তি পায়, ফুল ব্রাদার ইজ একদিক দিয়ে দেখলে সে ইউটেরাইন ব্রাদার, একই মায়ের ছেলে, আবার কনসাংগুইন ব্রাদারও একই বাবার ছেলে। তাহলে হি ইজ এ মিক্সচার অফ ইউটেরাইন অ্যান্ড কনসাংগুইন। দুইটাকে যোগ করে ও কি ইউটেরাইন হিসাবেও পায় আবার কনসাংগুইন হিসাবেও পায়, নাকি ওর জন্য একটা ফিক্সড শেয়ার রাখা আছে? ও এই দুটার একটাও পায় না, ও ফুল ব্রাদার হিসাবে আলাদা একটা অংশ পায়। ফুল সিস্টার, সে কি ইউটেরাইন সিস্টার হিসাবে হচ্ছে 1/6 পায়, আবার কনসাংগুইন হিসাবে রেসিডুয়ারি পাবে?
বা হাফ পাবে, তা না তো, সে একটাই পায় ফুল সিস্টার হিসাবে, তার যে অংশ বলা আছে কোরআন শরীফে হাফ, সেটা পায়। তো এইটার ওপর ভিত্তি করে হানাফিয়ান শাফি স্কুলে বলছে যেহেতু ভাই বোনের ক্ষেত্রে এরকম হয় না, দাদির ক্ষেত্রেও এরকম হবে না। দাদি বা নানি যদি একই ব্যক্তি হয় তার ক্ষেত্রেও এরকম হবে না, সে হয় দাদি হিসাবে পাবে অথবা নানি হিসাবে পাবে, যে দিক দিয়ে তার জন্য সুবিধা হয়। ক্লিয়ার? আচ্ছা, হানবালি স্কুলে তাদের কথা যে ডুয়াল ক্যাপাসিটিতেই পাবে, ও যতভাবে ওকে দেওয়া সম্ভব ওকে দিতে হবে, ঠিক আছে? যতভাবে ওকে দাও, এটা কিন্তু শুধু গ্র্যান্ড মাদারের ক্ষেত্রে, ইটস নট অ্যাবাউট গ্র্যান্ড ফাদার, ইটস অনলি ইন কেস অফ গ্র্যান্ড মাদার, মহিলা মানুষ, তার ক্ষেত্রে শুধুমাত্র হবে এই নিয়মটা ডুয়াল রিলেশনশিপে। কারণ গ্র্যান্ড ফাদার হলে ওখানে রেসিডুয়ার মানে আসবে, ওটা অন্য কেস। হ্যাঁ, এটা ইটস অনলি আ কেস অফ গ্র্যান্ড মাদার। এই ডিস্টিংশনটা কুলসন সাহেব তার বইয়ে ভালোভাবে আলোচনা করে নাই, বাট আই থিঙ্ক আলোচনা করা লাগতো, বাট আমি যত জানি কুলসন মরে গেছে, ওরে বলে আর লাভ নেই এখন এটা। সো হানবালিয়া অ্যান্ড সাহেবানি, এনাদের বাই দ্য একটু বলে রাখি, আর সাহেবানি কিন্তু হানাফি স্কলার, বুঝছেন? বাট হানবালি স্কুল অলওয়েজ একটু কনজারভেটিভ টাইপের তারা। তাদের কাজগুলো বা ইয়েগুলো দেখলে আপনার মনে হবে একটু কনজারভেটিভ। আর সাহেবানির যে থিওরি ওইটাও অনেক, উনি হি ইজ অলসো ভেরি কনজারভেটিভ পারসন কম্পারেটিভলি। এটা কুলসন বা এটা কুলসন বলছে কিনা জানি না, বাট এটা আপনি পড়লে বুঝতে পারবেন, অনেক স্কলারই এই বিষয়ে মন্তব্য রাখছেন, তো উনি আসলে একটু কনজারভেটিভ। কেন, এই বিষয়ে অনেক মজার বিষয় আছে। হ্যাঁ, আল জাবরিয়া স্কুল, আল কাদেরিয়া স্কুল, মুতাজিলা, হ্যাঁ, আল আশিরি, হ্যাঁ, এগুলো আলোচনা আছে। এগুলো যদি কোনো দিন সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব, খুব ইন্টারেস্টিং ইতিহাস। হ্যাঁ, তো যাই হোক, হানবালিদের কথা যে না ডুয়াল ক্যাপাসিটিতেই পাবে, কারণ কনজারভেটিভটা যদি আমরা দেখি তাহলে এখানে ডুয়াল ক্যাপাসিটিতেই পাওয়া উচিত তাদের, ঠিক আছে? কারণ it is always for the women that Quran came up with this entire theory of Islamic succession, the modified version of Islamic succession, যেটাকে আমরা কিনা the dual basis of priority হিসাবে পড়ে এসেছি, বা dual basis of succession হিসাবে আমরা পড়ে এসেছি আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে। তো যাই হোক, এখানে শিয়া ল আবার কী বলছে জানেন? শিয়া ল আপনাদেরকে আমি এখন পড়াই নেই, যখন বলবো তখন এই বিষয়ে ডিটেল জানতে পারবেন। আপাতত শুধু এইটুকু জেনে রাখেন, শিয়া ল বলছে যে যদি আরেকজন প্যাটার্নাল গ্র্যান্ডমাদার শুধু থাকে তাহলে ইনি ডুয়াল ক্যাপাসিটিতে পাবেন, আদারওয়াইজ কী হবে, হ্যাঁ, এটা পরিষ্কার করে আমার মানে ওই চ্যাপ্টারে বলা নাই, বাট এই বিষয়ে যেটা মূল কথা যে যদি আদারওয়াইজ থাকে সেই ক্ষেত্রে উনি শুধু একটা ক্যাপাসিটিতেই পাবেন। ডুয়াল ক্যাপাসিটিতে পাওয়াটা খুব টাফ, বা যেটা অবভিয়াস শিয়া ল অনুযায়ী সেটাই হবে এখানে, ঠিক আছে? তো দ্যাটস ইট। এরপরে আমাদের যে আলোচনা সেটা মূলত আউটার ফ্যামিলি। যারা এই পর্যন্ত শুনেছেন, শুনে মাথা আউলায় গেছে, তারা এটা একটু ব্রেক দিতে পারেন এই জায়গাতে, দিয়ে শুরু থেকে ডুয়াল ক্যাপাসিটি আরেকবার রিভাইজ দিতে পারেন। আর যাদের কাছে মনে হতে পারে যে না আই শুড কন্টিনিউ, একবারে শুনে তারপরে রিভাইজ দেবেন, তারা আউটার ফ্যামিলিতে এন্ট্রি করতে পারেন। তো আউটার ফ্যামিলি দেখেন, আপনাদেরকে আমি প্রথম দিক থেকে যারা পরের দিকে জয়েন করেছেন তাদেরকেও আমি রিক্যাপ দিয়ে দেওয়াইছিলাম আল জাবারি নিয়ম সম্পর্কে, খুব ভালো মতো আপনাদেরকে বোঝানো হয়েছিল। হ্যাঁ, যে কোরআনে আমাদের মূলত 12 জন এয়ারের কথা বলা আছে, তাই না? কোরআনিক এয়ার। আর ছিল হচ্ছে আমাদের কারা, আউটার ফ্যামিলির আল জাবারি নিয়মে যে কয়জন আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 একটা ছিল, তাই না? ক্লাস 5 একদম ডিস্টেন্স রিলেটিভ, কেউ নাই যার, তার সেক্ষেত্রে ক্লাস 5-এ পায় আর কি। তো এই দুইটা মিলায় আমাদের ইনার ফ্যামিলি। এই ইনার ফ্যামিলি দিয়ে আমরা এতদিন আলোচনা করেছি। ইনার ফ্যামিলি 3টা, হ্যাঁ, ক্লাসে আমরা ভাগ করে আপনাদের পরীক্ষায় প্রশ্ন দিয়েছিলাম আমি এটার উপরে, আপনারা হ্যাভ সিন মোস্ট অফ ইউ রোট ভেরি ওয়েল। ওকে, তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো এইগুলোর বাইরে যারা আছেন, এই রিলেশনশিপগুলোর বাইরে যারা আছেন, দে আর আউটার ফ্যামিলি। আউটার ফ্যামিলি আরও একটা সংজ্ঞা আছে, কোরআন শরীফের নাম নাই, কোরআন শরীফ অনুযায়ী কোনোভাবে তারা সাবস্টিটিউট এয়ার হিসাবে আসতেছেন না, হ্যাঁ, এবং তারা আল জাবারি নিয়মের অন্তর্গত নন, অর্থাৎ মেল অ্যাগনেট নন, দাদাবাড়ির পুরুষ আত্মীয় নন, দাদাবাড়ির এমন পুরুষ আত্মীয় যে শুধু পুরুষের মাধ্যমে কানেক্টেড, এমন আত্মীয় নন, দে আর আউটার ফ্যামিলি। আউটার ফ্যামিলি আরও একটা সহজ সংজ্ঞা আছে, আমার নানা বাড়ির সকল আত্মীয় আউটার ফ্যামিলি, নানি বাদে, নানি বা নানির মা বা তার মা বা তার মা তার মা তার মা, এই মাদার এনারা বাদে বাকি সবাই আউটার ফ্যামিলির অন্তর্গত। ক্লিয়ার? এই আউটার ফ্যামিলিতে যারা রয়েছেন
এই ব্যক্তিদের মধ্যে হ্যাঁ সম্পত্তি কীভাবে বণ্টিত হবে এই বিষয়ে ইখতলাফাত রয়েছেন। এগেইন কাম টু দ্য পয়েন্ট, ইখতলাফাত রয়েছেন। আপনারা যারা স্যারের বই পড়ে অভ্যস্ত, ফাইজুদ্দিন স্যারের বই, ওখানে শুধুমাত্র প্রায়োরিটিটা দেওয়া আছে, হ্যাঁ, তবে দ্যাট ইজ অনলি কী বলবো গ্লিমস অফ দ্য এন্টায়ার থিং। আসল বিষয়টা অনেক বড়। হ্যাঁ, এই পুরো বিষয়টা আমার 3-4টা ক্লাস লাগবে, লং ক্লাস, হ্যাঁ, সলভ করার জন্য বা আলোচনা করার জন্য। এইটা একটা ক্লাসে পুরোটা আলোচনা করা ইম্পসিবল, আর পুরোটা জানারও দরকার নেই। এটা মূলত থিওরিটিক্যাল জিনিস, এই ধরনের কেস খুব কম আসে। কিন্তু আপনারা যেন এটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া রাখতে পারেন। কেউ যেন হঠাৎ করে আপনারা যদি বলে যে এটা তানজিল অনুযায়ী হচ্ছে, আপনি যেন লাভ দিয়ে না ওঠেন। তানজিল মানে কি? কারাবার নামে হচ্ছে, আপনি যেন লাভ দিয়ে না ওঠেন। আবু ইউসুফ কেউ বললো আপনি যেন ভয় না পাই দেন যে আবু ইউসুফটা আবার কে। হ্যাঁ, সো সেই কারণে মূলত এটা আপনাদেরকে একটু বেসিক ইন্ট্রোডাকশন দেওয়া। হ্যাঁ, যদি আপনাদের এই বিষয়ে জানার আগ্রহ থাকে, আই উইল ভেরি উইলিংলি কন্টিনিউ দ্য পারসুইট অফ নলেজ ইন দিস ফিল্ড। তো দেখেন, আউটার ফ্যামিলিতে 3 রকমের মতবাদ আছে। প্রথম কথা, মালিকি স্কুল। আপনাদেরকে আগেই বলেছি, মালিকি স্কুল অনুযায়ী সম্পত্তি ইনার ফ্যামিলিরা পাবে, পাওয়ার পরে বাকি যে অংশটুকু থাকবে সে অংশটুকু সরকারি ট্রেজারিতে চলে যাবে। মালিকি স্কুল অনুযায়ী কোনো রাদ হয় না, বলেছিলাম না? মালিকি স্কুলে আউল হয় কিন্তু কোনো রাদ হয় না, বলেছিলাম না? যে এক্সট্রা অংশটুকু সেটা সরকারি কোষাগারে চলে যাবে। সেই এক্সট্রা অংশটুকু আউটার ফ্যামিলিতেও যাবে না। এই কারণে মালিকি স্কুলে কোনো আউটার ফ্যামিলি নাই। আউটার ফ্যামিলি আছে শুধুমাত্র হানবালি, শাফি অ্যান্ড হানাফি স্কুলে। হানবালি আর শাফি স্কুল যেটা, এনারা তানজিল নিয়ম ফলো করেন, আর হানাফি স্কুল যেটা, এনারা কারাবা নিয়ম ফলো করেন। তানজিল মানে রিপ্রেজেন্টেশন, এটা রিপ্রেজেন্টেশন ভিত্তিক সিস্টেম। আর কারাবা হচ্ছে নেচার অফ রিলেশনশিপ, সম্পত্তির যে আত্মীয়তার যে ভিত্তি, সেটার উপর ভিত্তি করে সম্পত্তি বণ্টিত হয়। এই সম্পত্তি বন্টনে একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক আছে, জানেন? সেটার নাম হচ্ছে কম্পারেটিভ সাকসেশন ল, কম্পারেটিভ ইনহেরিটেন্স ল। অক্সফোর্ড হ্যান্ডবুক অফ কম্পারেটিভ ল নামে একটা বই আছে। ওই বইটাতে খুব সুন্দর এই বিষয়ে একটা চ্যাপ্টারই আছে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। আপনারা যদি কখনো বইটা জোগাড় করতে পারেন, বা আমি যদি কখনো পারি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। আমি ট্রাই করতেছি বইটা অ্যাকোয়ার করার, যদি পাই আপনাদেরকে ওটা দেবো ইনশাল্লাহ, পড়ে দেখতে পারেন, খুব ইন্টারেস্টিং। তো এই তানজিল আর কারাবা যে বিষয়টা রয়েছে, এটা নিয়ে আমরা এখন একটু ডিটেইলে আলোচনায় যাব। তানজিল, প্রথমে দেখেন তানজিল কি বলছে। আমার যে আউটার ফ্যামিলি মেম্বাররা থাকে, আমার যে আউটার ফ্যামিলি মেম্বাররা থাকেন, তারা মূলত আমার কোনো ইনার ফ্যামিলি মেম্বারের মাধ্যমেই কিন্তু কানেক্টেড, তাই না? যেমন এখানে দেখেন, প্র্যাপোজিটাস, তার ছেলে আর মেয়ে আছে। ছেলের মেয়ে মানে তার নাতনির যদি ছেলে বা মেয়ে থাকে, সে কিন্তু আউটার ফ্যামিলি। নাতনির ছেলে বা মেয়ে, সে কিন্তু আউটার ফ্যামিলি, সে ইনার ফ্যামিলির অন্তর্গত না। কারণ সে মাঝখানে তার নাতনি, একটা মেয়ে চলে এসেছে, মহিলা মানুষ চলে এসেছে। তার দাদাবাড়ির প্রাইপোজিটাস আছে, দাদাবাড়ি বা তার বংশীয়, তার ফ্যামিলির, হ্যাঁ, পুরুষ আত্মীয় হলেও পুরুষের মাধ্যমে কানেক্টেড কিন্তু নয়, মাঝখানে একটা মেয়ে চলে আসছে। যেমন এখানে যদি ডটার সন থাকে, এই জায়গায় যদি ডটার সন থাকে, সেও কিন্তু আউটার ফ্যামিলি। সন্স ডটার সন, সেও আউটার ফ্যামিলি। সন্স ডটার আউটার ফ্যামিলি। সন ইনার ফ্যামিলি। হ্যাঁ, কিন্তু ডটারের সন বা ডটার যাই হোক না কেন, সে কিন্তু আউটার ফ্যামিলি। হ্যাঁ, আউটার ফ্যামিলি অলওয়েজ যে সবসময় শুধু নানার বাড়িরই হবে এরকম না, বাট মোস্ট অফ দ্য টাইম নানার বাড়ির হয় আর কি। সো যাই হোক, তো আমাদের এই যে প্রাইপোজিটাস, এনার দেখেন এরকম আসলে দেবো সন, এনারা সবাই ইনার ফ্যামিলি মেম্বার। এই ভদ্রলোকও ইনার ফ্যামিলি মেম্বার। এনার পরে যে, সে আউটার ফ্যামিলি মেম্বার। তারপর থেকে সবাই আউটার হয়ে গেছে। যেমন এখানে দেখেন, এই সন ডটার কিন্তু ইনার ফ্যামিলি মেম্বার, তারপরের জন আউটার ফ্যামিলি, সবাই এরপরে সবাই আউটার ফ্যামিলিই হয়ে যাবে। তো এই যে আউটার ফ্যামিলি হয়েছে এনারা, যার মাধ্যমে এই আউটার ফ্যামিলির চেইনটা, সম্পর্কের যে শিকলটা, এটা এসে যার মাধ্যমে ইনার ফ্যামিলিতে এন্ট্রি করতেছে, এই যে এই ব্যক্তি, আমাদের এই অঙ্কের সন্স ডটার, যার মাধ্যমে এন্ট্রি করতেছে, সে হচ্ছে ওই আউটার ফ্যামিলি আত্মীয়কে রিপ্রেজেন্ট করবে। ইনি বেঁচে থাকলে যতটুকু পাইতেন, এই দূরের আত্মীয় ততটুকুই পাবেন। এইটা হচ্ছে তানজিল নিয়ম। আমি আশা করি বুঝাতে পেরেছি। এরকম একজন থাকলে কি হবে, এরকম একাধিক থাকলে কি হবে,
এই নিয়ে আমাদের তানজিল নিয়মের আলোচনা। হ্যাঁ, এইটা আমি আবারও বলে দিচ্ছি, এই জিনিসটা হানবালি অ্যান্ড শাফি স্কুলে রয়েছে, এটা হানাফি স্কুলে নাই। আমাদের দেশের অধিকাংশ মুসলমান হানাফি, আমাদের দেশে এটা সেভাবে প্রচলিত নাই। যদিও এই বিষয়টা টু সাম এক্সটেন্ট আমাদের দেশে এখন আসতেছে নানা কারণে, ওইটা আর এক আলোচনা, ঠিক আছে? ওইটা আমি যাইতে চাই না ওই বিষয়ে এখন, কারণ ওটা আমাদের আলোচনার অন্তর্গত না। বাট এটা আপনাদের জানা উচিত একদিন সামহাট, আমি এটুকু বলতে পারি। এটা জানা উচিত, আজকে না হলেও আপনার 10 বছর পরে এটা হয়তো কাজে লাগতে পারে। হু নোস বাংলাদেশের যে অবস্থা। সো তানজিল, হাউ ইজ প্রায়োরিটি ডিটারমাইন্ড? প্রায়োরিটি কীভাবে ডিটারমাইন করা হয় তানজিলে? দেখেন, হ্যাঁ, আমরা আগে দেখছি যে আমাদের যে ইনার ফ্যামিলি, ওইখানে প্রায়োরিটি ডিটারমাইন করা হয়তো কীভাবে? সবার আগে কোরআনি কেয়াররা পাবে, কোরআনি কেয়াররা পাওয়ার পরে আল জাবারি নিয়ম অনুযায়ী বন্টিত হবে। আরও আমরা একভাবে দেখছিলাম যে প্রাইমারি ইয়ার ছিল, যারা কারো দ্বারা বাদ যাইতো না ওরা পাইতো, তারপরে সেকেন্ডারি ইয়াররা যদি বাদ না যায় পাইতো, হ্যাঁ, তারপরে যদি আমাদের প্রাইমারি ইয়ারের সাথে সাবস্টিটিউট ইয়াররা থাকতো, তাহলে প্রাইমারি ইয়ারের জায়গায় এসে সাবস্টিটিউট ইয়াররা বসে তারাও সম্পত্তি পেয়ে যেতেন। তো ওইটা একটা প্রায়োরিটি সিস্টেম ছিল। হ্যাঁ, আমি সংক্ষেপে বললাম, এটা আরও অনেক বিস্তারিত আমরা আলোচনা করছিলাম ক্লাসে। সো আউটার ফ্যামিলিতে এটা কীভাবে কাজ করবে? হ্যাঁ, এখানে ডিফারেন্ট ডিগ্রি আছে। সরি, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি চেক করি কাইন্ডলি। হ্যাঁ, সো আউটার ফ্যামিলি যে আছেন, এনারা মূলত সম্পত্তি পায় কীভাবে? এটা একটা বড় কোয়েশ্চেন। হ্যাঁ, দেখেন, ও যেটা বললাম, ডিফারেন্ট ডিগ্রি অফ রিমুভাল, এখানে অনেকগুলো কেস হইতে পারে। হ্যাঁ, প্রথম কথা যে ইন্টারমিডিয়েট লিঙ্ক, এই যে ব্যক্তির মাধ্যমে এন্ট্রি করে, এই ব্যক্তিকে বলে ইন্টারমিডিয়েট লিঙ্ক। হ্যাঁ, এই ইন্টারমিডিয়েট লিঙ্ক থেকে যদি একাধিক ডিগ্রির ব্যক্তি হয়, হ্যাঁ, যেমন ইনিও পাচ্ছেন, আবার ইনিও দাবিদার, দুইজন দাবিদার, তাহলে আগে পাবে কে বলেন তো? ইনি সব থেকে কাছেন না এই ব্যক্তি, তৃতীয় ব্যক্তি সব থেকে কে কাছেন না, কাজেই দ্বিতীয় ব্যক্তি সব থেকে কাছেন না, কাজে ইনি পাবেন, তৃতীয় ব্যক্তি পাবেন না। ঠিক আছে? সেম ওয়ে, তাহলে নেয়ারার এক্সক্লুডস দ্য ফার রিমোট, এটা এই নিয়মটা আমরা আগে পড়ে এসেছি। এই কেসটা আপনারা দেখেন, মাদার, প্রাইপোজিরাসের মাদারের ফাদার মানে কি ওর নানা বাড়ির আত্মীয়, কিন্তু মাদারের ফুল সিস্টার ওর মামা, মাদারের ফাদারের ফুল ব্রাদার মানে ওর মায়ের চাচাতো ভাই, হ্যাঁ, এবং ওর মায়ের কি বাবার মা মানে হচ্ছে মায়ের দাদি, এরা সবাই কিন্তু আউটার ফ্যামিলি, শুধু ওর মাই নেই, ইনার ফ্যামিলি আত্মীয়। এই কেসটাতে দেখেন, এখানে ফুল সিস্টার, ওর এখানে ইনার ফ্যামিলির আত্মীয়কে মাদার, এই হচ্ছে লাস্ট আত্মীয়, এর মাধ্যমে সবাই কিন্তু এসে এর সাথে কানেক্টেড হয়েছে। কাজে ইনি হচ্ছেন এখানে ইন্টারমিডিয়েট এয়ার। ভালো করে ইন্টারমিডিয়েট এয়ারের কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। ইন্টারমিডিয়েট এয়ার সেই ইনার ফ্যামিলি আত্মীয় যার মাধ্যমে আউটার ফ্যামিলি রিলেশনগুলো ইনার ফ্যামিলিতে এসে কানেক্টেড হয় বা প্রাইভেসির সাথে কানেক্টেড হয়। জ্যাকটা যেটা পোর্টটাকে আমরা বলি হচ্ছে ইন্টারমিডিয়েট লিঙ্ক। এই ইন্টারমিডিয়েট লিঙ্কে মাদার, এখানে ওর থেকে দেখেন ডিফারেন্ট ডিগ্রি ডিস্টেন্সে আছে না? এখানে দাবি করতেছে কে? ফুল সিস্টার দাবি করতেছে, মাদারের ফুল সিস্টার মানে ওর খালা দাবি করতেছে, ওর ফাদারের মাদার মানে ওর মায়ের দাবি করতেছে, মাদার্স ফুল ব্রাদার সান মানে মায়ের চাচাতো ভাইয়ের ছেলে দাবি করতেছে, ফাদার ফুল ব্রাদার সান মানে মায়ের চাচাতো ভাই দাবি করতেছে। তো এই যে এই ধরনের যখন দাঁড়ায় গিয়েছে, এখানে দেখেন ফুল সিস্টার কয় ডিগ্রি ডিস্টেন্সে আছে? 1 ডিগ্রি 1 তীর। মাদার কয় ডিগ্রি ডিস্টেন্সে আছে? 2 ডিগ্রি ডিস্টেন্সে 2 তীর। আর মাদারের চাচাতো ভাই কয় ডিস্টেন্সে আছে? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ডিস্টেন্স আছে। সব থেকে কাছের ডিস্টেন্সে কে আছে? ফুল সিস্টার। তাহলে আউটার ফ্যামিলি থেকে শুধুমাত্র ফুল সিস্টারই পাবে। মাদারের যে অংশটুকু এটা পুরোটাই ফুল সিস্টার পেয়ে যাবে। ক্লিয়ার? প্রথম কথা, আউটার ফ্যামিলি কখনোই পাবে না যদি ইনার ফ্যামিলির কেউ থাকে। হ্যাঁ, কাজে এই ক্ষেত্রে পুরো সম্পত্তিটাই চলে যাবে ফুল সিস্টারের কাছে, প্রোভাইডেড এখানে একটা নিয়ম আছে, যদি স্পাউস থাকে তাহলে মানে কী করবেন? এই স্পাউসের দ্বারা কি এরা এক্সক্লুড হবে? কোরআন শরীফে কোথাও বলা নাই স্পাউস কাউকে এক্সক্লুড করে, তাহলে কি হবে? যদি স্পাউস থাকে, এক্ষেত্রে প্রাইপোজিটাসে যদি একজন স্পাউস থাকে, তাহলে স্পাউসের যে অংশটুকু সেটা হাফও হইতে পারে, 1/8ও হইতে পারে, 1/4ও হইতে পারে, যেটাই পাক না কেন, সেটা পাওয়ার পরে বাকি অংশটুকু আমার আউটার ফ্যামিলির যে রিলেটিভ সব থেকে কাছের এইভাবে উনি পাবেন। তাহলে উনি কে? এখানে ফুল সিস্টার। এখানে যদি প্রাইপোজিটাস একজন মহিলা হন, তার যদি একজন হাজব্যান্ড থাকেন, উনি কত পাবেন? ছেলে মেয়ে তো নাই, কাজে উনি পাবেন হাফ।
বাকি যে হাফ থাকে ওই হাফ চলে যাবে মাদারের ফুল সিস্টারের কাছে, কারণ মাদার এখানে রাত করে পেয়ে যাচ্ছেন বাকি অংশটুকু। হ্যাঁ, মানে মাদারের অংশটুকু তার ফুল সিস্টারের কাছে চলে যাচ্ছে। যারা এইভাবে বোঝেন তারা এইভাবে এটা বুঝতে পারেন। এখানে সেকেন্ড রুল, এখানে মূলত 5টা নিয়ম আছে বুঝছেন তানজিলের। সেকেন্ড রুল যেটা, সেম ডিগ্রি অফ রিমুভাল, যদি একই সমান সমান ডিগ্রি হয়, ধরেন এখানে সম্পত্তি দাবি করতেছে মাদার্স মাদার আর মাদার্স ফুল ব্রাদার, দুইজন দাবি করতেছে। ধরেন এই ফুল ব্রাদার সন নাই, আবার ফুল সিস্টারও নাই, তাহলে দুইজনই কিন্তু 2 ডিগ্রি ডিস্টেন্সে আছে, সেম ডিস্টেন্স। তাহলে কি হবে? তাহলে আবার এখানে বিষয় আছে যে লিনিয়াল ডিসেন্ডেন্টের ক্ষেত্রে একরকম নিয়ম, যদি প্রাইপোজিটাসের ডিসেন্ডেন্ট হয়, হ্যাঁ, তার যদি উত্তরসূরি, পূর্বসূরি না, আগের না, তার পরের, তার ছেলে মেয়ের বংশধররা হয়, সেই ক্ষেত্রে এক নিয়ম, উপরের ক্ষেত্রে এক নিয়ম। হ্যাঁ, তো সেগুলোতে আমরা আসতেছি। প্রথম নিয়মে আগে আসেন, যদি তার ছেলে মেয়ে হয়, নিচের দিকে রিলেটিভ হয়, তাহলে শাফি নিয়ম অনুযায়ী তাদের মধ্যে তাসিব হবে, আর হানবালি অনুযায়ী তাসিব হবে না। আর বলে রাখি, এখানে কিন্তু হানাফি নাই, এটা শুধু হানবালি আর শাফি স্কুলের নিয়ম তানজিল। কাজী শাফি বলতেছে যে তাসিব হবে, আর হানবালি বলছে তাসিব হবে না। ঠিক আছে, তাসিব মানে কি মনে আছে? তাসিব মানে হচ্ছে যে ছেলে হচ্ছে মেয়ের ডাবল পায়। সূরা নিসা আয়াত 11-তেও, এটা অনেক জায়গাতে আছে, আপনাদেরকে এই জিনিসটা আমি ক্লাসে বলেছিলাম। তাসিব ইজ আ ভেরি কুরানিক থিং। হ্যাঁ, কোরআনে এটার শুধু যে বলা আছে এরকম না, এটা রিপ্রেজেন্টেশন আছে সরাসরি, এবং শুধু ছেলে মেয়ের ক্ষেত্রে না, বাবা মায়ের ক্ষেত্রে উমারিয়াতান রুলের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে। এইটা আমরা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এইটা অনেক ক্ষেত্রে ভাই বোনের ক্ষেত্রে দেখা গেছে। ইটস এ হিউজ থিং, ইউনো। সো এই বিষয়ে আমরা না যাই, শুধু ইউটেরাইনরা ছাড়া সবখানে তাসিব ছিল। এখন দেখেন তাসিবের একটা বিষয় কি জানেন, তাসিব হচ্ছে অ্যাগনেটিক নিয়ম, এটা শুধু চাচার ফ্যামিলির মধ্যে খাটে। নানার ফ্যামিলিতে তাসিবের কোনো নিয়ম আদৌ খাটবে কি না, এটা নিয়ে আলেমদের মধ্যে শুরু থেকেই, একদম ইসলামের শুরু থেকে আলেমদের মধ্যে এই বিষয়ে ইখতালাফাত ছিল। হ্যাঁ, এটা অনেক আলোচনার বিষয়, অনেক হাজার বছরে আলোচনা হয়েছে এটা নিয়ে। তো এই 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 আমাদের যারা তানজিল নিয়ম, মানে যারা হচ্ছে কিনা আমার দূরের আত্মীয়, যারা কিনা আমার ডিস্টেন্ট কিন্ডার, আউটার ফ্যামিলি, তাদের ক্ষেত্রে তাসিব খাটবে কিনা, এই নিয়ে শাফি আর হানবালির মধ্যে শুরু থেকে একটা আলোচনা ছিল। তো শাফি আর হানবালির মধ্যে শাফি স্কুল আবার একটু প্রোগ্রেসিভ, আর হানবালি স্কুল একটু আহমদ ইবনে হানবাল রহমতুল্লাহ আলাইহি একটু উনি ট্র্যাডিশন, উনি একজন হাদিস বিচারক ছিলেন, উনি একটু কনজারভেটিভ টাইপের ছিলেন আর কি। হ্যাঁ, কম্পারেটিভলি আর সবার থেকে, যেটা আমার কাছে আর কি পড়তে যাই অ্যাপারেন্টলি মনে হয়েছে। শুধু আমার না, অনেকেই এই বিষয়ে কথা বলেছেন, এটা আমার পার্সোনাল মত না, অনেকেই বলেছেন আর কি। এই বিষয়ে অনেক আলোচনাও আছে। হ্যাঁ, আপনি একটা সিরিজ দেখতে পারেন, খুব নাম করা, সিরিজটার নাম হচ্ছে ইমাম। হ্যাঁ, সিরিজটা সম্ভবত কাতারের, আহমেদ ইবনে হানবাল রহমতুল্লাহ আলাইহির জীবনের উপর লেখা। ওখানে শাফি আহমেদ ইমাম শাফির ক্যারেক্টারও আছে, দেখতে পারেন, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ওইখানে আপনি বুঝতে পারবেন যে হাউ দিস থিংস হ্যাপেন। হ্যাঁ, এবং উনি কেন অ্যাকচুয়ালি টু সাম এক্সটেন্ট ওনাকে একটু কনজারভেটিভ বলা হয়। হ্যাঁ, বা এই বিষয়ে আরও অনেক আলোচনা আছে, আমি ওটাতে আজকে না যাই আর ডেপথে। তো হানবালি স্কুল যেহেতু উনি কনজারভেটিভ ইসলামিক লতে, আউটার ফ্যামিলিতে তাসিব নাই, কাজে উনি এখানে তাসিব গ্রহণ করেন না। শাফি স্কুল এখানে তাসিবটাকে গ্রহণ করেছে। ঠিক আছে।